নমস্কার, কম্পারেটিভ স্টাডি গাইড চ্যানেলে সকলকে স্বাগত। আমি দিবাকর কুমার চৌধুরী। আজকে ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে 2017 সালে গ্রুপ সি এর যে পরীক্ষাটা হয়েছিল তার 15টা কোশ্চেন ম্যাথামেটিক্সে এসেছিল। সেই 15টা কোশ্চেনে আমি ডিটেইল এক্সপ্লেনেশন দেব এবং যেটাকে আমি বলি ফুল সলিউশন আমি তোমাদেরকে দেব, এবং সেটাও বলবো এখন যেরকম এখন 2021 সাল চলছে এবং 2021-এ এই সময় রিসেন্ট এই সপ্তাহের কর্মসংস্থানে বেরিয়েছে খুব তাড়াতাড়ি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অনেক ভ্যাকেন্সি বেরোতে চলেছে। তো তার কোশ্চেন প্যাটার্নটা কি হবে ম্যাথামেটিক্সে, এই কম টাইমের মধ্যে কিভাবে ম্যাথামেটিক্স গুলোকে কভার করা যাবে আমি পুরো ডিসকাস আজকে করব। এবং কোশ্চেনটা শুরু করার আগে এটাও বলে দিই, এটা শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির জন্য নয়, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যতগুলো পরীক্ষা হয় ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি থেকে শুরু করে যতগুলো পরীক্ষা হয় সবগুলোর জন্যই এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যেরকম ডাব্লিউবিপির সামনে পরীক্ষা আছে, কনস্টেবলের পরীক্ষা আছে, এসআই এর পরীক্ষা আছে, তারপরে ডাব্লিউবিসিএস এর পরীক্ষা আছে প্রিলিমিনারি। তো প্রত্যেকটা কোশ্চেন, এই 15টা কোশ্চেন যদি বুঝে নাও তাহলে ওইখানেও কিন্তু ওই পরীক্ষাগুলোতেও অনেক হেল্প হবে তোমাদের। তাহলে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো। তো আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়েছি এবং সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে স্ক্রিনশট নিয়ে আমি করেছি। তো এই যে দেখতে পাচ্ছ 2017-র কোশ্চেন, ঠিক আছে। আর যারা যারা এই ভিডিওটার পিডিএফ পেতে চাও, তো কম্পারেটিভ স্টাডি গাইড চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমি পিডিএফ আপলোড করে দেবো। আর যদি অসুবিধা হয় আমাকে অবভিয়াসলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি পিডিএফ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা। তো 15টা কোশ্চেন দেখো কিরকম থাকে। 2017 সালের কোশ্চেন এরকম ভাবে থাকে, অ্যারিথমেটিক সেকশন থাকে সেকশন 4, এবং সেকশন 4 এরকম বলেছে যে 15টি কোশ্চেন আছে, সকল কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনই করতে হবে, কম্পালসারি, অল কোশ্চেন আর কম্পালসারি। তো চলো কোশ্চেনগুলো সলভ করি। তো ফার্স্ট কোশ্চেন থেকে দেখো, বাংলা ইংলিশ দুটোতেই থাকে, এইভাবেই থাকে কোশ্চেনগুলো। আর তোমাদের রাফ সিটও দেওয়া থাকতে পারে বা রাফ পেজও থাকে, সেই জায়গাতে তোমরা রাফ করতে পারো। তো চলো এই কোশ্চেনের অ্যান্সার বের করি। দেখো কি বলেছে, 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% আর 4% ছাড়ের পার্থক্য কত? ঠিক আছে, তো দেখো তার বলেছে ডিফারেন্স অফ 40% ডিসকাউন্ট অন 500 রুপিস অ্যান্ড সাকসেসিভ ডিসকাউন্ট, মানে পরপর ডিসকাউন্ট। দেখো পরপর ডিসকাউন্ট আর এই ডিসকাউন্টের মধ্যে মানে কি, তুমি অনেকেই ভাবতে পারবো তো যে 500 টাকার উপর 40% ছাড়, এখানে 36 আর 4 যোগ করে 40%, তাহলে তো কোনো জিরো হওয়া উচিত, তাই না? কিন্তু তা নয়, জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। 500 টাকার উপর 40% ছাড়, আমি জাস্ট এরকম ভাবে একটু 100 টাকার উপর করি, তাহলে সুবিধা হবে বুঝতে। আমি বুঝিয়ে দিই, তারপরে কোশ্চেনগুলো সলভ করবো। ধরলাম আমি 100 টাকার উপর কত পার্সেন্ট ছাড়, 40% ছাড়। তাহলে 40% ছাড় হলে, ছাড় মানে কমলো কত, তাহলে তো 60%, 60 টাকায় পৌঁছালো। ঠিক আছে, আর 100 টাকার উপর প্রথমে 36% ছাড় হলো। এবার 36% ছাড় হলো মানে কত বেরোলো না, এখানে তুমি 64 টাকা পেলাম, এবং এরপরে আবার 4% ছাড়, এবং এই টাকার উপর 4% ছাড়, এই টাকার উপর 4% ছাড় মানে এই টাকার উপর 1% 36, 10% 6.4, তাহলে 4% মানে হচ্ছে তোমার 3.2 আর মাইনাস 0.64। তাহলে আমি যদি করি এখানে তোমার 0, আমি অ্যান্সার বের করছি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। এখানে 500 দিয়েছে তো ক্যালকুলেশন করতে সুবিধা হবে। জাস্ট আমি বোঝাতে চাইছি যে 100 টাকার উপর 36% ছাড়, এইখানে কি হচ্ছে 40% এর মধ্যে একদম টোটাল 100 টাকার উপরে ছাড় দিচ্ছে, বাট এইখানে 100 টাকার উপর 36% ছাড় হওয়ার পর সেটার উপর 4% ছাড় হচ্ছে, এই রকম ভাবে। এবং এইটা যথেষ্টই ডিফারেন্স ক্রিয়েট করবে, সেম আসবে না। কারণ এটা যদি তুমি 4 বিয়োগ করতে চাও তো 4%, আর 100 টাকায় 4% 64 টাকায় তো অনেকটাই কমে যাবে, তাই না? তাহলে সেই ডিফারেন্সটা তোমাকে বের করতে হবে। আচ্ছা করি, তাহলে কোশ্চেনে যাই। কোশ্চেনটা কিরকম আসছে, বলেছে 500 টাকার, আচ্ছা এই পরপর সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, a প্লাস বি প্লাস এবি বাই 100। ঠিক আছে, প্রথমে 36% ছাড় হচ্ছে মানে a এর ভ্যালু হচ্ছে 36% ছাড় মানে -36, আর b এর ভ্যালু হচ্ছে এটা টোটাল চেঞ্জেস, পার্সেন্টেজের চেঞ্জেস, তাহলে এখানে পার্সেন্টেজ লিখতে b এর ভ্যালু হচ্ছে -4। তাহলে এবার তুমি ভ্যালুগুলো বসাও,
তো 36 মাইনাস 36 মাইনাস 4, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে গেল প্লাস 36 ইন্টু 4/100। ঠিক আছে, তাহলে কত পার্সেন্টের চেঞ্জেস হচ্ছে, না কত পার্সেন্ট চেঞ্জেস হচ্ছে দেখো এখানে, তাহলে কত আসছে ইকুয়াল টু -40, তাহলে এখন 40% চেঞ্জ আসছে, তার থেকেও একটু কমে যাচ্ছে কারণ প্লাস আছে, প্লাস করলাম তাহলে 36 ইন্টু 4, 36 ইন্টু 4 তোমার কত আসছে 72, 144, 144 ভাগে মানে 14, 1.44 প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই এত পার্সেন্টের চেঞ্জ। এবার দেখো আমি যেটা বলতে চাইছি, আমি কখনোই কিন্তু পরীক্ষার সময় এই জিনিসটা অ্যাপ্লাই করব না। কি অ্যাপ্লাই করব না? এটা থেকে আমি বলতে পারছি যে -40% প্লাস 1.44%। তাহলে দেখো দুটোর মধ্যে 500 টাকার মধ্যে 40% ছাড়, তাহলে এখানে 40 আর 40 তো সমান হয়েই গেল, তাই না? এই 40 আর এই 40 যদি আমি সমান হয়ে যায়, এক সেকেন্ড, এই 40 আর এই 40 যদি সমান হয়েই যায়, তাহলে বাকি যে চেঞ্জেসটা থাকছে এই যে এটাই হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্স, পার্থক্য, এটাই তাদের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করছে। তাহলে এই 1.44% 500 টাকার কত হয় সেটা বের করলেই আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে 1.44% অফ 500 রুপিস। ঠিক আছে, তাহলে এটা কত হবে? আচ্ছা, কিভাবে পেতে পারি দেখো, আমি এরকম ভাবে অ্যাপ্লাই করি, অ্যাপ্রক্স অ্যাপ্লাই করছি। কিরকম অ্যাপ্রক্স অ্যাপ্লাই করছি দেখো, 1.44 মানে কি 1% প্লাস 0.44%। আচ্ছা, 500 টাকার 1% কত? সবসময় মনে রাখবে যে 500 টাকা যদি আমি এখানে 100% হয়, এইটা একটু মাথায় রাখবে, এই জন্য আমি আলাদা জায়গায় লিখলাম, 100% হয় তাহলে 10% মানে কত? 10% মানে হচ্ছে 50 টাকা। ঠিক আছে, আর এখানে 1% মানে কত? 1% মানে হচ্ছে 5 টাকা। ঠিক আছে, তাহলে এবার যদি আমি বলি যে 0.5% মানে 0.5% মানে 0.5%, একে 2% বা 0.5% মানে কত? তাহলে 0.5% মানে হয়ে গেল তোমার এটারও হাফ, 5-এরও হাফ মানে যে 2.5 টাকা। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে তুমি দেখো অ্যাপ্রক্স অ্যান্সার কিন্তু ইজিলি বের করতে পারো। কিরকম? 1% মানে কত? 1% মানে হচ্ছে তোমার 1% মানে 5 টাকা, তাহলে 500 টাকার 1% 5 টাকা প্লাস 44% মানে ওই 50% এর কাছাকাছি, 50% এর কাছাকাছি, আমি 50% এর কাছাকাছি নিয়ে নিলাম 2.5 অ্যাপ্রক্স নিলাম। ঠিক আছে, কারণ কি অ্যাপ্রক্স ক্যালকুলেশন না করলেও তুমি এইভাবে ক্যালকুলেশন করতেই পারো যে 1.44 পার্সেন্টেজ মানে নিচে 100, 0 কাটলে 5 দিয়ে পুরোটা গুণ করলে যা হবে সেটা অ্যান্সার, এটাও করা যায়, কিন্তু আমি এইভাবে একটু তোমাদের দুটোই আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে তোমার অ্যাপ্রক্স বললাম হচ্ছে 7.5 এর কাছাকাছি, তো 7.5 এর কাছাকাছি টাকা 7.20 টাকা, অপশন বি হয়ে গেল অ্যান্সার। এবার তোমার যদি বলো না যে না আমি একদম এক্সাক্ট ক্যালকুলেশন চাই, তাহলে এক্সাক্ট ক্যালকুলেশন করো, কোনো অসুবিধা নেই। এইটাকে এক্সাক্ট ক্যালকুলেশন করতে গেলে 1.44% অফ মানে গুণ 500, তাই তো, ইকুয়াল টু একবারে করে দিই 1.44 ইন্টু 500, আর নিচে পার্সেন্টেজ মানে 100 হয়ে গেল, এটা কাটলো 500, 5 বেরালো, তাই তো। তাহলে একবার যদি ক্যালকুলেশন করো 4 5 20 শূন্য, হাই থাকলো 2, 4 5 20, 2 22 2, হাই থাকলো 2, 5 1 5 2 7, 720, আর এখানে দুটো ঘরের আগে দশমিক আছে তো দুটো ঘরের আগে দশমিক, মানে 7.20। ঠিক আছে, এটা অ্যান্সার আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। আশা করি এই কোশ্চেনের কনসেপ্টটা তুমি বুঝতে পেরেছো। দেখো আমি এইখানে কিন্তু গন্ডগোল করে দিতাম। কিরকম? আমি যদি এই জায়গাটাতে মাইনাস করতাম তাহলে 38.56 বেরোতো, তো 38.56 বের করাটা খুব ডিফিকাল্ট। তারপরে তুমি কি করতে, অনেকে কি করে 40% বের করলে এটার, আবার এটার বের করলো, বের করে আবার তাদের মধ্যে ডিফারেন্স করলো, কি দরকার? ঠিক আছে, তুমি এখানেই বুঝতে পারছো যে এটা তো ছাড় হয়ে গেল, তাহলে 40% ছাড় মানে হচ্ছে -40%, তাই না? এটা তো ছাড়ের ছাড়, তাহলে সেখান থেকে আমি ক্লিয়ারলি আইডিয়া পেয়ে যাচ্ছি। চল পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা দেখো, টাইম এন্ড ওয়ার্ক থেকে কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা একবার পড়ো, পড়ে নিজে থেকে চেষ্টা করার। আমি বারবার বলছি, যদি পিডিএফ পেতে হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে, কম্পিটিটিভ স্টাডি গাইড টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখবে, তো অটোমেটিক্যালি আমি পিডিএফ সেখানে সেন্ড করে রাখবো। ঠিক আছে, অবভিয়াসলি এটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 2017 লিখে আমি পিডিএফটা সেন্ড করে রাখবো। ঠিক আছে, ওকে। তো এবার কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা
কোশ্চিনটাতে যাই। আচ্ছা, ইংলিশ বাংলা যে কোনো ইচ্ছে এরকম না যে আমি শুধু বাংলাতেই কভার করাবো, ইংলিশেও করবো, একই ব্যাপার। শুধু ফর্মুলাটা বুঝতে হবে কোথায় গিয়ে কানেক্ট করছে। বলেছে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনে 27 দিন সময় লাগে। ঐকিক নিয়মের অঙ্ক, বাট এটাকে যদি ফর্মুলাতে না নিয়ে আসা হয় তাহলে সময়টা বেশি লেগে যাবে, আর কিছুই না। তো বলেছে আরো 2টি মেশিন বসানো হলো, কি বাড়ানো হয়েছে? 16টি মেশিনের জায়গায় 2টি মেশিন বাড়ানো হয়েছে, তার মানে 18টি মেশিন বসানো হলো, এবং ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে, যন্ত্রাংশ মানে সেই 1000 সংখ্যক, কত সময় লাগবে, কত সময় লাগবে করতে, কত সময় লাগবে, সময় বলেছে দিনে করেছে, তাহলে কত কম সময় লাগবে। আচ্ছা, কত সময় লাগবে বের করে তারপরে ডিফারেন্স করে দেবো, কোনো অসুবিধা নেই। একটাই ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তুমি করতে পারো, m1 d1 বাই w1 ইকুয়াল টু m2 d2 বাই w2। তো এখান থেকে তুমি ইজিলি আইডিয়া পেয়ে যাচ্ছ যে এখান থেকে তুমি বলো 16টা মেশিন, তাই তো? তাহলে আমি এখানে মেশিন, এখানে এম মানে কিন্তু ম্যান পাওয়ারের কনসেপ্টে আসছে। আর ওয়ার্ক, দেখো মেশিন কাজ করছে, অনেক সময় কি হয় মানুষ কাজ করে, দুজন মানুষ, 20 জন যোদ্ধা খাচ্ছে কোনো জিনিস, মানে কাজটা কি হচ্ছে, এটা হচ্ছে 1000টা যন্ত্রাংশ তৈরি হচ্ছে, মেক। তো এ দেখো এখানে তুমি বলতে পারছো মেক 1000 পার্টস, তো এখানে ওয়ার্কের জায়গায় 1000টা থাকছে, ঠিক আছে? এখানেও 1000, দুটোই সেম আছে, 1000-এ কোনো চেঞ্জ নেই। যদি বলতো যে না আরো 100টা বেশি হয়ে যেত, তাহলে এখানে 1100 করে দিতাম। প্রথমটা হচ্ছে প্রথম পোর্শনে ওয়ার্ক, আর দ্বিতীয় পোর্শনে ওয়ার্ক। দেন ম্যান পাওয়ার, মানে এখানে তো ম্যান পাওয়ার বলতে 16টি মেশিন, তাহলে এখানে 16টা মেশিন ছিল, তারপরটাতে 18টা মেশিন মিলে কাজ করবে। আচ্ছা, ডি ওয়ান মানে প্রথমে 27 দিন লাগলো, পরে কতদিন লাগবে নিয়ে বেক করে দেবো, ঠিক আছে? কমই লাগবে অবভিয়াসলি, কারণ আমি মেশিন বাড়িয়ে দিয়েছি, তাহলে কম লাগবে, দুটোই ওয়ার্ক পাওয়ার সেম। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে যাই তাহলে কত আসবে, 16 গুণ 27 বাই 1000 ইকুয়াল টু 18 গুণ x ধরে নিলাম, আর এখানে 1000। তো এই 1000 কেটে দাও, আর এখান থেকে যদি আমি 9 দিয়ে কাটি, 9 দুগুণি 18, পাশাপাশি কাটা যায় ইকুয়ালটিতে, ঠিক আছে? সমান সমানে পাশাপাশি কাটা যায়, কারণ আমি উপর নিচ করতে যাবো না, পরীক্ষার সময় উপর নিচ করতে গিয়ে আবার করবে কি দরকার, পাশাপাশি কেটে দাও, ঠিক আছে? 9 দিয়ে 3 নং 27, আর এখানে 2 দিয়ে যদি করি তাহলে 8 দুগুণি 16, তাহলে 8 3 8 24, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল, x এর ভ্যালু হয়ে গেল 24। তাহলে 24 দিন, 24 ডেজ। তো 24 দিন 27 দিন লাগতো, কতদিন সময় কম লাগছে, তাহলে 3 দিন কম সময় লাগছে, তাই না? তাহলে আমি 3 দিন পেলাম, কি হবে, 27 27 মাইনাস 24, ঠিক আছে? আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাই, চলো পরের কোশ্চেনে যাই। তো পরের কোশ্চেনে একটু বোঝো, পাঁচটি ঘন্টা একসাথে বাজার পর, খুব এলসিএম এসসিএম এর কনসেপ্ট, ঠিক আছে? এই কোশ্চেনটা বারবার এসছে এবং প্রত্যেকটা পরীক্ষায় ঘুরে ফিরে আসে। এখানে অনেক কোশ্চেনই আছে, যেরকম দেখবে যে 2020 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এসেছে, ঠিক আছে? তার মানে এটা পরীক্ষা হয়েছে 2017-তে, 2017 পরেও যদি যে পরীক্ষাগুলো হয়েছে এই কোশ্চেনগুলো ঘুরে ফিরে এসছে, মানে এইভাবেই ঘুরে ফিরে আসে। আমি এটাই বলবো, যারা প্রিপারেশন নেবে স্কুল সার্ভিস কমিশনের, তাদের পক্ষে এই একটা প্রবলেম হয় যে তাদের আবার প্রথম থেকে, কারণ সবাই সবার স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত বা গ্রুপ সি এ পরীক্ষা দিতে যাবে, তো তাদের ওই এরকম না যে সবগুলো জিনিস শিখতে হবে অনেক বেশি করে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের ওয়েস্ট বেঙ্গলের পিএসসির পরীক্ষাগুলো কোশ্চেনগুলো কালেক্ট করো, পিএসসির কোশ্চেনগুলো, পিএসসি ক্লার্কশিপ হলো, ফুডের পরীক্ষা হলো, যত পরীক্ষা হচ্ছে লাস্ট 5 বছরের, সেই কোশ্চেনগুলো যদি তুমি সবগুলো সলিউশন করতে পারো তাহলে দেখবে যে কমন কোশ্চেনই চলে আসে। আর যদি বুঝে করো তাহলে তো কমনে আর আনকমনে দরকারই নেই, সবই পারবে বুঝে নিলে। তাহলে এখানে দেখো কোশ্চেনটা কি বলেছে, 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ড বিরতিতে বাজবে। প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসঙ্গে বাজবে? এইখানে একটু বোঝা মুশকিল যে এরা বলতে কি চাইছে, কিন্তু ইংলিশে তুমি যদি যাও তাহলে এখন ক্লিয়ার হয়ে যাবে। হাউ মেনি টাইমস দ্য বেল উইল রিং টুগেদার ইন 1 আওয়ার স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট টাইম রিঙ্গিং টুগেদার। তাহলে ফার্স্ট টাইমটাকে ইনক্লুড করে বলে দিয়েছে টোটাল কতবার তারা একসঙ্গে বাজবে। মানে একটু বোঝা যাবে কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন আমি প্রিভিয়াস আগেও বুঝিয়েছি। কোনো একটা ঘন্টা
5টা ঘন্টা আছে, 1 2 3 4 5, 5টার একসঙ্গে বাজিয়ে দেওয়া হলো, একসঙ্গে 5টি ঘন্টা একবারে বাজিয়ে দিল, একসঙ্গে 5 জন মিলে 5টা ঘন্টা বাজিয়ে দিল, ঠিক আছে। এই ঘন্টাটা 9 সেকেন্ড, 9 সেকেন্ড পর পর, এই ঘন্টাটা 6 সেকেন্ড পর পর, এই ঘন্টাটা 4 সেকেন্ড পর পর, এই ঘন্টাটা 10 সেকেন্ড পর পর, আর এই ঘন্টাটা 8 সেকেন্ড পর পর বাজছে। তাহলে কি কোনো একটা রেঞ্জ, কোনো একটা বড় সংখ্যা বললাম যেখানে প্রত্যেকটা সংখ্যায় গিয়ে আবার মিলিত হবে, মানে যদি ধরো 9 সেকেন্ডে তো এটা মিলিত হচ্ছে না, আবার 9 সেকেন্ডে গিয়ে দেখছো যে 6 এটা বাজেনি এখনো, ঠিক আছে, কোনোটাই বাজছে না, 9 সেকেন্ডে কি 10 সেকেন্ডে কি হয়তো কোনোটাই বাজছে না, তার মানে কি আমাদের এলসিএম নিতে হবে, এলসিএম করতে হবে এমন একটা বড়, মানে এদের মাল্টিপলের কমন, লিস্ট কমন মাল্টিপল মানে লসাগু, এই সংখ্যাগুলোর গুণিতকগুলোর কমনটা বের করতে হবে, মিনিমামটা বের করতে হবে, তার মানে এলসিএম করতে হবে। এলসিএম অফ 9 6 4 10 আর 8, এদের এলসিএম করো। এদের এলসিএম যদি করা হয় তাহলে অ্যান্সার কত বের হচ্ছে দেখা যাক। এটা যদি এলসিএম করা হয়, আমি যদি 3 দিয়ে করি তাহলে 3 তারিখে 9, 3 দুগুণে 6, 4 10 8, আচ্ছা 2 দিয়ে করি, 2 দিয়ে 3 1 2 5 4, আবার 2 দিয়ে যাবে 3 1 1 5 2, আচ্ছা এবারে আর যাচ্ছে না, তাহলে আমার এলসিএম কত দাঁড়াচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2, ঠিক আছে। তাহলে আমি ক্যালকুলেশন করি 5 গুণে 10, 10 আর 3 গুণে 6, 6 36, তাহলে 360, ঠিক আছে। তাহলে 360 কি সেকেন্ড, সেকেন্ড বের হচ্ছে। তাহলে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা আমি কত পেলাম, তাহলে এই রেঞ্জটা পেলাম হচ্ছে 360 সেকেন্ড, ওকে। তাহলে 360 360 সেকেন্ডে গিয়ে 9 সেকেন্ড 6 সেকেন্ড এই সবাই আরো একবার বাজবে, তাহলে 360 মানে হচ্ছে 6 মিনিট, তাই না। 360 সেকেন্ড 60 দিয়ে যদি ভাগ করি 6 6 36, তার মানে এখানে 6 মিনিট দাঁড়িয়ে গেল, তাহলে 6 মিনিট এটা ইকুয়াল টু 6 মিনিট। এবার দেখো বলেছে 1 ঘন্টায়, 1 ঘন্টায়, 1 ঘন্টায় কতবার বাজবে, তাহলে 1 ঘন্টায় কতবার বাজবে না 10 মানে 60 মিনিট, 60, 1 ঘন্টা মানে 60 মিনিট বাই 6 মিনিট, তাহলে ইকুয়াল টু 10 মিনিট। এবার কোশ্চিন তো 10 নেই, কি করব, কারণটা কি প্রথমবার যখন কাউন্ট হয়েছিল প্রথমবারটা তো কাউন্ট করা হয়নি, মানে এইরকম কতবার বাজবে না এরকম 10 বারে গিয়ে তারা একসঙ্গে মিলিত হবে, কিন্তু প্রথমবারও তো একসঙ্গে তারা লিখে দিচ্ছে হাউ মেনি টাইম দ্য বেল উইল রিং টুগেদার ইন 1 আওয়ার স্টার্টিং ফ্রম ফার্স্ট টাইম রিংইং টুগেদার, সেটাকেও আমাকে কাউন্ট করতে হবে, তো সেটাকেও যদি কাউন্ট করি তাহলে প্লাস 1 মিনিট, ঠিক আছে। এখান থেকে আমি বললাম না বাংলায় সবকিছু বোঝা সম্ভব না, যে প্রথম এখানে বলেছে প্রথম একবার বাজার পর থেকে, আবার এখানে বলেছে যে হাউ মেনি টাইমস, তো সবসময় প্রেফার করবে ইংলিশের কোশ্চেনটাই রাইট হয়, এখন কারণ এরা কনভার্ট করে নাই, তো কনভার্টে অনেক সময় ভুল ভ্রান্তি থেকে যায়, তো ইংলিশটা একদম রাইট তোমার কোশ্চেন সলিউশন দেবে। তাহলে এটার অ্যান্সার কত হয়ে গেল 11 মিনিট, 11 বার, সরি 10 বার এবং 1 বার, 11 বার 11 টাইমস, ঠিক আছে। কেননা 10 বার হচ্ছে 60 মিনিট, মিনিট কেটে গেল তো টাইম হয়ে গেল এতবার। তাহলে আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো, অপশন এ হয়ে যাবে এটার আনসার, ঠিক আছে। পরের কোশ্চেন, পরের কোশ্চেনটা আছে অংশীদারি ব্যবসা মানে পার্টনারশিপের কোশ্চেন, ঠিক আছে। পার্টনারশিপের কোশ্চেনের মেন কনসেপ্ট হচ্ছে এই যে মূলধন বা ক্যাপিটাল, তো ক্যাপিটাল রেশিও অফ ক্যাপিটাল, ক্যাপিটালের রেশিও ইকুয়াল টু প্রফিটের রেশিও, ঠিক আছে। রেশিও অফ ক্যাপিটাল, রেশিও অফ ক্যাপিটাল ইকুয়াল টু রেশিও অফ প্রফিট, সমান ইকুয়াল, ঠিক আছে। তাহলে দেখো বলেছে একটি অংশীদারি ব্যবসায়ীতে, আমি যেটা ইংলিশে পড়ছি, ইন এ পার্টনারশিপ বিজনেস এ কন্ট্রিবিউটস রুপিস 1200 for 5 months and B 750 for 4 months. If there is a profit of 450, then ratio of the profit, তাহলে এই জায়গাটাই পার্টনারশিপে এটা হচ্ছে ক্যাপিটাল কথা বলেছে,
তাহলে আমি যদি এ আর বিটাকে রেশিওতে নিয়ে নিই এবং এর ভ্যালুয়েশন গুলো যদি আমি বসাই, যে 1200 টাকা 5 মাসের জন্য রেখেছে, আমি ভাবলাম 1200 টাকা 1 মাসের জন্য রাখলে 5 মাসের জন্য কত হয়, বেশি হয়, 1200 ইন্টু 5, এইভাবে ধরতে হবে। মানে জিনিসটা ভাবতে একটু কেমন লাগছে যে আমি তো 1200 টাকা, মানে এ 1200 টাকা রেখে দিল 5 মাসের জন্য, তো আমরা কেন প্রতি মাসে মাসে 1200 ভাববো? রেশিওতে আমরা কিন্তু এটা ভাবতেই পারি, ঠিক আছে, না অসুবিধার কিছু নেই, কোনো রেশিওতে কোনো চেঞ্জ হবে না। ওই জন্য আমি ভেবে নিলাম প্রত্যেক মাসে মাসে সে 1200 টাকা করে দিচ্ছে, ঠিক আছে, ব্যাংক বিজনেসে। এবং এটাকে রেশিও করছি কার সঙ্গে, না বি করেছে 750, আর সে কত মাসের জন্য রেখেছে, 4 মাসের জন্য রেখেছে। তাহলে এবার তুমি এটাকে এটা 0 0 4 দিয়ে কাটলে 30, 3 4 12 30, আর এখানে 5 দিয়ে কাটলে 5 15 5 15 75, 15 দুগুনি 30, তাহলে কত আসছে, 2:1, ঠিক আছে। 2:1 যখন রেশিও হয়ে গেল, এই রেশিওটা কিসের রেশিও, এখানে কি ছিল, ক্যাপিটাল ছিল, মূলধন ছিল, তাই না? তো ক্যাপিটালের রেশিও আর এই রেশিওটাও ক্যাপিটালের রেশিও আসছে, এবং এই রেশিওটাও কিন্তু ইকুয়াল টু, আমি কি বললাম, ইকুয়াল টু প্রফিটের রেশিও। এটাও প্রফিটের রেশিও হিসাবেও আমাকে ভেবে নিতে পারবো, এবং প্রফিটের রেশিও হিসাবে যখন আমি ভেবে নিতে পারবো, তখন আমি এইটাকে অ্যাপ্লাই করে দিই যে যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তো 450 টাকা যদি লাভ হয়, তাহলে প্রফিট মানে লাভ, তো এই যে প্রফিটের রেশিও বলেছে 450 টাকা, তো 450 টাকা দুটো ভাগে ভাগ হবে, তো কিসের বলেছে, তো হয়তো এই প্রাপ্য লাভের অনুপাত। আচ্ছা, তো আমার মনে হয় অ্যান্সার বেরিয়েই গেছে, কারণ অনুপাত যখন জিজ্ঞাসা করেছে তখন আমার এই টাকার তো দরকারই পড়লো না, ঠিক আছে। অনুপাত যদি না জিজ্ঞাসা করতো তাহলে আমার দরকার পড়তো। আমি বলেই দিলাম ক্যাপিটাল রেশিও ইকুয়াল টু প্রফিটের রেশিও, ক্যাপিটাল রেশিও যদি এত হয়, প্রফিটের রেশিও 2:1 হবে, অ্যান্সার সি, ঠিক আছে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাই। লসাগু গসাগু থেকে তোমাদের কোশ্চেন অনেকগুলোই আসছে, সিম্পলিফিকেশন থেকে আসছে, প্রফিট এন্ড লস থেকে আসছে, ঠিক আছে। তো বিভিন্ন বিভিন্ন সময় চেঞ্জ হতে পারে, কিন্তু এগুলো থেকে থাকেই, প্রফিট লস থেকে অনেক কোশ্চেন থাকে। দেখো এখানে কি বলেছে, যে এটা কিন্তু ফ্র্যাকশনে আছে, পূর্ণ সংখ্যায় নেই, গসাগু বের করতে হবে। তো ফ্র্যাকশনের গসাগু কিভাবে বেরোয়, তো সংখ্যাগুলোকে যদি একটু ভালো মতো করে গুছিয়ে লিখি, তাহলে আমি বলতে পারবো 1.7, আরেকটা কি দিয়েছে 0.51, আরেকটা কি দিয়েছে 0.153, এটা কি চেয়েছে, গসাগু চেয়েছে, মানে এইচসিএফ চেয়েছে। তো এইচসিএফ অফ এই তিনটে সংখ্যা, তো আমি এটা এই তিনটে সংখ্যার এইচসিএফ, আচ্ছা এইটাকে একটু ফ্র্যাকশনের অনুভাবে লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 1.7 মানে কি, 17/10, আর এখানে আমি লিখতে পারি 51/100, আর এখানেও লিখতে পারি 153/1000, ঠিক আছে। তো এটার মানে হচ্ছে HCF of 17, 51, 153, আর LCM of যেটা বলবে সেটা উপরে হবে, হর বা উপরে উপরে লবে হবে হচ্ছে, দেখো HCF জিজ্ঞাসা করেছে মানে গসাগু জিজ্ঞাসা করেছে, মানে আমি উপরের সংখ্যাগুলো সবগুলোর গসাগু করব আর নিচের সবগুলো লসাগু করব। তো LCM of 10, 100 আর 1000, তাহলে তুমি যদি উপরে গসাগু করো, সবগুলোতে কমন 17 আছে, 17 51, এটা এটা 3 দিয়ে যায়, এটা 9 দিয়ে যায়, তাহলে তুমি এখানে 17 লিখে দাও, আর এটা লসাগু মানে হচ্ছে এই যে এই সংখ্যাটাই লসাগু হয়ে যাবে, তাহলে বাই লসাগু করে দেখো এটাই আসছে, তাহলে এটা অ্যান্সার কত হয়ে যাবে, 0.017, ঠিক আছে। তাহলে এটা অপশন সি। আশা করি বুঝতে পারলে, লসাগু গসাগু, এটা যদি লসাগু দিত তাহলে উপরেরটা লসাগু করতাম, মানে এলসিএম উপরেরটা হতো, নিচেরটা এলসিএম হতো। আচ্ছা, এখানে অনেক সময় গন্ডগোল করার জন্য ইচ্ছা করে এর সঙ্গে একটা পূর্ণ সংখ্যা দিয়ে দেয়, তো পূর্ণ সংখ্যা ধরে নাও এর সঙ্গে দিয়ে দিল 34, ঠিক আছে। তো 34 যদি পূর্ণ সংখ্যা দিয়ে দেয়, তাহলে আমি এটা বলতে পারি 34 ইকুয়াল টু 34/1, তাহলে এই হিসাবে নিচে উপরে 34, নিচে 1 হিসাবেও তুমি নিতে পারো নিচের সংখ্যাগুলোর মধ্যে, ঠিক আছে। তো পূর্ণ সংখ্যা দিলে আমি এইভাবে অ্যাপ্লাই করতে পারবো এই কোশ্চেনগুলোতে। পরের কোশ্চেনে আসি, করো পরের কোশ্চেনটা। এটা যদি বুঝতে হয়, আমি কোশ্চেনটা পড়ে দিচ্ছি।
দেখো বলেছে 14% ক্যান সিঙ্ক এ টিউবওয়েল ইন 12 ডেজ। যদি বুঝতে না পারো এখানে চলে আসতে পারো যে 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারছে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত কতজন লোক লাগবে? ওই তো একটু আগেই যেটা করলাম M1 D1, এখানে তো এই কনসেপ্টে কি আসছে, M1 D1 ম্যান পাওয়ার দিন, একই কাজ যখন, হ্যাঁ, এতজন লোক এতদিনে একটি টিউবওয়েল তো একটি বসাতে হচ্ছে, তাহলে আর W1 লেখার দরকার নেই, ইকুয়াল টু M2 আর D2 বসিয়ে দাও। M1, তাহলে এখানে M1 কত আসছে, এক সেকেন্ড, ম্যান পাওয়ার তাহলে 14 জন, তাহলে এখানে 14 ইন্টু ডি 12 দিনে যেটা কাজ করতে পারে সেটা 8 দিনে করতে হবে, তাহলে ম্যান পাওয়ার M2 কত, M2 ইন্টু এখানে হচ্ছে 8 দিন, তাহলে এবার যদি আমি 4 দিয়ে কেটে দিই, আচ্ছা একবারই করে দিই, তাহলে অতএব M2 ম্যান পাওয়ার 2 হয়ে গেল 14 ইন্টু 12/8, 4 দিয়ে 2 3 7 21, ঠিক আছে। তাহলে 21 মানে তাহলে কতজন বেশি লাগছে, আর কতজন লোক লাগবে? 21 মাইনাস আগে তো ছিল কতজন, 14 জন, তাহলে 7 জন, তাই তো? তাহলে অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার। খুব সহজ কোশ্চেনই দেয়, খুব কঠিন কোশ্চেন দেয় না, কিন্তু এটা একটু জাস্ট সহজ সহজ কোশ্চেন, মানে ঐকিক নিয়মের কোশ্চেন গুলো হয় না, আমরা ঐকিক নিয়মের গুলোকে এইভাবে কভার করি, মানে 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে, একজন লোক, এবার একজন লোক ওই টিউবওয়েলটি বসাতে 12 দিনের থেকে নিশ্চয়ই অনেক দিন লাগবে, কারণ 14 জন মিলে যদি 12 জন করে, মানে আমরা ঐকিক নিয়মে করেছি এরকম ভাবে বলতে পারো। হ্যাঁ, কোশ্চেনটা কি বলেছে না অতিরিক্ত কতজন লোক লাগবে, তো লোকে, তাহলে 12 দিন, ঠিক আছে, 12 দিনে একটি টিউবওয়েল, হ্যাঁ, একটি টিউবওয়েল বসাতে 14 জন লোক লাগে, ঠিক আছে। তাহলে একদিনে একটি টিউবওয়েল বসাতে 14 ইন্টু 12 জন লোক লাগবে, কারণ বেশি জন লাগবে লোক একদিনেই যদি করতে হয়। তাহলে এখানে কি চেয়েছে, 8 দিনে, তাহলে 8 দিয়ে ভাগ করে দিতে হবে, 14 ইন্টু 12/8। এতটা সময় তো তোমার কাছে নেই না, তো তার জন্যই আমরা এই ফর্মুলাগুলো ইউজ করি, না হলে ঐকিক নিয়মে করতেই পারো, কোনো অসুবিধা নেই। পরের কোশ্চেনে আসি, দেখো কি বলেছে, একটি দ্রব্যের উপর পরপর 10%, 20%, 30% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? তো আমি সেই একই রকম ভাবে, হ্যাঁ, আমি যেটা বলেছি যে তিনটে জিনিসের একসঙ্গে আমি করব না, দুটো জিনিসের ছাড়, যেটা আমি করলাম সাকসেসিভ ডিসকাউন্ট, যে এই যে সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা, দুটো সংখ্যার ক্ষেত্রে কি হয় যে a প্লাস বি প্লাস এবি বাই 100, তাহলে আমরা সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলাটাকে আমি এইভাবে অ্যাপ্লাই করব, 10% বলেছে, 20% বলেছে, 30% বলেছে, এগুলো ছাড় বলেছে, হ্যাঁ তাই তো। তো ছাড় যখন বলেছে, আমি 10%টা খুব সুন্দর নাম্বার, আমি 10% আর 20% নেবো না, আমি এই দুটোকে আগে নিয়ে নিলাম, নিতেই পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই দুটোকে যদি আগে নাও, তাহলে এই দুটোকে, এক সেকেন্ড, হ্যাঁ, এই দুটোকে যদি আগে নাও তাহলে এটাতে ক্ষেত্রে কি হচ্ছে একটু চেক করো, এখানে এটাকে এ আর এটা যদি বি ধরা হয়, তো এখানে নিশ্চয়ই -20 আর এখানে -30 বের করতে হবে, যেহেতু ছাড় বলেছে, তাই না, ডিসকাউন্ট তো, ছাড় তো কমছে, তো বাড়ছে তো না, কমছে, তো যেন মাইনাস, তাহলে মাইনাস যদি হয় তাহলে এখানে ফর্মুলাতে কত আসছে, -20 -30 আর মাইনাস আছে প্লাস 20 ইন্টু 30/100, আর এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কত আসছে 50 মাইনাস, আর এখানে 0 0 কাটলো, 3 দুগুণে 6, হ্যাঁ, তাহলে আসছে হচ্ছে -44, তো -44%, তাহলে এই জায়গা থেকে আমার বেরোচ্ছে, এই জায়গা থেকে বেরোচ্ছে, এই দুটোকে কাউন্ট করলে বেরোচ্ছে -44%, আর এখানে -10%, তাহলে এবার এই দুটোকে নিয়ে তুমি করো, মানে এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও, হ্যাঁ, তাহলে এবার যদি আমি করি তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে, -10 -44, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +10 ইন্টু 44/100, তাহলে তোমার এখানে ক্যালকুলেশনে দাঁড়াচ্ছে -1054, আর এখানে প্লাস 4.4, তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন তো ওইভাবে করা সম্ভব নয়,
ধরে ধরে করবো না, আমরা এটাকে এইভাবে ভাববো 44 যেখানে মানে 4.4 যে টাকা আছে আমি এখানে 5 ধরে নিই। তো 54 থেকে আগে 5 বিয়োগ করে দিই, তাহলে 5 বিয়োগ করে দেখলে থাকলে হচ্ছে -49, ঠিক আছে, 0.6%। তাহলে আমি বলতে পারি এটার অ্যান্সার কত হয়ে গেল, মাইনাস আসছে মানে ছাড় হবে মানে কমছে, তাহলে অ্যান্সার এখানে বি হয়ে যাচ্ছে 49.6%। ঠিক আছে, ক্যালকুলেশনটা এইভাবেই মুখে মুখেই দেখবে অনেক কোশ্চেনের ক্যালকুলেশন হয়ে যায়। আমি কেন এটাকে 5 ধরলাম, এখানে বেশি ধরলাম, তাহলে এখানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, কারণ তো ডিফারেন্স করতে হবে, মানে হচ্ছে 54 আর 4.4, তাহলে দশমিক, তাহলে এখানে একটা শূন্য নিলে 6 আসে, 5 একে 4 একে 5, এখানে 9 চলে আসছে, এখানে 1 কমলো 4, একই আসছে, কোনো অসুবিধা নেই। পরে কোশ্চেন, এটার প্রফিট লস মানে প্রফিট লস লাভ ক্ষতির অঙ্ক। কোশ্চেনটা একটু বোঝো। একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা। এই ক্রয় মূল্য ব্যাপারটা অনেকে বুঝতে অসুবিধা হয়, মানে এটাকে যদি আমি একদম পাতি ভাষায় বলি তোমাদের বুঝতে সুবিধার জন্য, যে আমি কোনো একটা দোকানে গেলাম, দোকানে গিয়ে কোনো জিনিস কিনলাম, কত টাকায় কিনলাম, 620 টাকায় কিনলাম। ক্রয় মূল্য মানে কেনা কথাটাকে বলা হয়, আমি কিনলাম 620 টাকায়। তবে দোকানদারের সেন্সে কি বললো, দোকানদার বিক্রি করলো বা আমি কিনেছি 620 টাকায়, ঠিক আছে, এটা এইভাবেই ধরো, আমি কিনেছি কত টাকায়, 620 টাকায়। এরপরে কি হচ্ছে, এটি ধার্য মূল্য থেকে, ধার্য মূল্য মানে কি, যে ওইখানে যে এমআরপি থাকে না, মার্কেট প্রাইস বা এমপি যদি ধরে নিই, মার্কেট প্রাইস এখানে লিখে রেখেছে, মার্কেট প্রাইস এমপি, ওটা কি বলে, ধার্য মূল্য। তো ধার্য মূল্য থেকে 25% কম ছিল, তাহলে ওটি ধার্য মূল্য থেকে 25% কম ছিল, তাহলে নিশ্চয়ই 25% বলেছে, এরকম না যে 25 টাকা, 25 টাকা নয়, 100 টাকা হলে সেটা 25 টাকা হবে, 620 টাকায় 25 টাকা অনেকটা বেশি হয়ে যায়। তো এবার কোশ্চেনটাতে যায় যে দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হতো শতকরা কত লাভ হতো। দেখো আমি দুটো জিনিস ভাবি, এক হচ্ছে কস্ট প্রাইস, তিনটে জিনিসই আমি ভেবে নিচ্ছি। সিপি মানে কস্ট প্রাইস, কস্ট প্রাইস সিপি, ওকে, সেলিং প্রাইস এসপি, এসপি হচ্ছে সেলিং প্রাইস, সোল্ড করছে তো সেলিং প্রাইস, আর হচ্ছে এখানে মার্কেট প্রাইস এমপি, এটা মাথায় রাখবে। এবার দেখো কোশ্চেন অনুযায়ী বলেছে যে এখানে যদি বলি কস্ট প্রাইস হবে আর্টিকেল হচ্ছে 620 টাকা অ্যান্ড ইট ইজ 25% বিলো দ্য মার্কেট প্রাইস, তাহলে মার্কেট প্রাইস থেকে 25% কম মানে হচ্ছে কস্ট প্রাইসটা, মার্কেট প্রাইস যদি 100 হয় তাহলে কস্ট প্রাইস কত হবে, 25 কম 75, তাই তো। আচ্ছা, ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড অ্যাট ডিসকাউন্ট অফ 15%, তাহলে 15% ডিসকাউন্ট, আচ্ছা ডিসকাউন্ট কিসের উপর হয় তোমরা নিজেই ভাবো, দ্রব্যমূল্য বা যে কোনো দ্রব্য যেটা আছে, দ্রব্যের যে কোনো জিনিস তুমি কিনছো, যে কোনো একটা আর্টিকেল কিনছো, তো আর্টিকেলের এখানে যে লেখা আছে এমপি, মার্কেট প্রাইস, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এটা ওগুলো আলাদা ব্যাপার। এমপি যদি মার্কেট প্রাইস যদি ওখানে কত লেখা থাকে, মার্কেট প্রাইস কিছু একটা আছে, তো ছাড় তাহলে মার্কেট প্রাইসের উপরেই তো হবে না, তো ছাড়টা সবসময় মার্কেট প্রাইসের উপর, ডিসকাউন্ট সবসময় মার্কেট প্রাইসের উপর হয়, এটা মাথায় রাখবে। তাহলে মার্কেট প্রাইসের উপর 15% ডিসকাউন্ট হলে তো এখানে 100 সংখ্যাটাই আছে, অন্য সংখ্যা থাকলে ক্যালকুলেশন করতে হতো, তো 100 যখন দিয়েছে 100 থেকে 15 বাদ দিলে এখানে কত আছে 85। মানে ব্যাপারটা এরকম, টাকার কথা আমি যাচ্ছি না, আমি টাকা দিয়ে করলামই না, কিন্তু আমি তো পার্সেন্টেজ ধরেই করলাম, ঠিক আছে। মার্কেট প্রাইস যদি 100 হয় তাহলে কস্ট প্রাইস কত হবে 75, সেলিং প্রাইস 15% কমে করলো মানে 15% ছাড় দিল মার্কেট প্রাইস থেকে, তাহলে সেলিং প্রাইস হলো 85। এবার কোশ্চেনটা কি বলেছে, তো দ্য পার্সেন্টেজ অফ প্রফিট, দেখো প্রফিট হচ্ছে না লস হচ্ছে সেটা তো ইজিলি বোঝা যাবে, তুমি কোনো কিছু 75 টাকায় কিনেছো, আমি ধরো বিজনেসম্যান, আমি একটা জিনিস কিনেছি, আমি কোনো জায়গা থেকে কিনেছি 75 টাকায়, আমি বিক্রি করলাম 85 টাকায়, তাহলে তো আমার প্রফিটই তো হচ্ছে না, তো প্রফিট কত টাকার প্রফিট হচ্ছে, 10 টাকার প্রফিট হচ্ছে। প্রফিট বা লস কি থেকে বিচার করব না, কস্ট প্রাইস থেকে, কস্ট প্রাইস মানে আমি যত টাকা কিনেছি তার থেকেই তো বিচার করব যে এটা প্রফিট হচ্ছে না লস হচ্ছে, এটা তো প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ, তাহলে প্রফিট পার্সেন্টেজ যখনই বের করতে হবে, প্রফিট তাহলে কত টাকা হচ্ছে 10 টাকা, কত টাকার মধ্যে না 75 এর মধ্যে, ঠিক আছে, ইনটু 100 পার্সেন্টেজ, যখনই পার্সেন্টেজ আসলো তো ইনটু 100 নিয়ে নিলাম, তাহলে এবার ক্যালকুলেশন করো কত আসছে, 25 25
3 25 75, 4 25 100, তাই তো? তাহলে কত আসছে? 40/3% অথবা 3 1 3 10, 3 3 9, 1 3% আনসার, তাই তো? কোথাও ভুল করিনি তো? 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও। 25 দিয়ে 4, এখানে 3, 40/3, 3 13 39, 1 3%, তাহলে অপশন বি হয়ে গেল এটার অ্যান্সার। ঠিক আছে, আশা করি কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। দেখো খুব কঠিন কিছু নেই। আচ্ছা, এখানে তো বলবে 620 টাকা কি টাকাটা কাজে লাগলো না? টাকাটা কাজে লাগলো না। কেন কাজে লাগলো না? আমাকে শতকরা চেয়েছে, পার্সেন্টেজ চেয়েছে, আর বাকি পার্সেন্টেজে দিয়েছে। আমি আর দরকারই নেই এই টাকাটা, এই টাকাটা না বললেও আমি এটা অ্যান্সার বের করতে পারতাম। অবভিয়াসলি পার্সেন্টেজ অ্যান্সার আমি বের করে দিতে পারবো। এবার যদি এখানে টাকায় চাইতো, তখন আমি এই টাকার কত পার্সেন্ট হলো সেটা তোমাকে বের করতে পারতে। ঠিক আছে, তখন আলাদাভাবে বেরোতো, তখন কস্ট প্রাইস এরকম ভাবে বেরোতো। আমি একটু লিখেও দিচ্ছি। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে কত টাকায়? কস্ট প্রাইস 75% হিসাবে, আর টাকাটা হচ্ছে রুপিস 620 টাকা, তাই না? তো রুপিস 620, রুপিস 620, তাহলে ওটা ইকুয়াল টু 75 ইউনিট। তাহলে তোমাকে আলাদা আলাদা করে ভাবতে হবে, তাহলে মার্কেট প্রাইস কত ছিল সেটা তোমাকে ভাবতে হবে। তো ওটা করার দরকার নেই, তোমার নর্মালি পার্সেন্টেজ বেরিয়ে গেছে। ঠিক আছে, পরে কোশ্চেন। রেকারিং ডেসিমালের কোশ্চেন মানে আবৃত দশমিক। কনসেপ্ট যদি না বোঝা থাকে তাহলে পারবে না, তো একটা করে দিচ্ছি, এই কোশ্চেনে বুঝিয়ে দিচ্ছি। তো সংখ্যাটা দিয়েছে কিরকম, 0.84181, আর দাগটা আছে হচ্ছে রেকমেন্ড ডেসিমাল আছে। মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে 0.841 আর 81 81 81 81 81, এটা চলতেই থাকবে। এই সংখ্যাটা বারবার বারবার করে আসছে বলেই এইটার উপরে আবৃত্ত দশমিক বা রেকারিং ডেসিমাল দিয়ে দিয়েছে। তো এটাকে সলিউশন কিভাবে করবো, মানে ফ্র্যাকশনে কিভাবে নিয়ে আসবো, মানে বলেছে সব, কোশ্চেনটা কি বলেছে, আবৃত দশমিকটি সব থেকে ছোট আকারে ভগ্নাংশে পরিণত করলে হর ও লবের পার্থক্য, মানে ডিনোমিনেটর আর ডিনোমিনেটর ও নিউমিনেটরের মধ্যে পার্থক্যটা কি হবে, ডিফারেন্স বিটুইন নিউমিনেটর ডিনোমিনেটর কি হবে সেটা। তাহলে এটাকে ফ্র্যাকশনে নিয়ে আসবো কিভাবে, সেটাকে এবার চেক করি। এটাকে ফ্র্যাকশনে আনতে গেলে কি করতে হবে, এটাকে ট্রাই করো এইভাবে, পুরো সংখ্যাটা লেখো দশমিক বাদ দিয়ে। এখানে যদি 5 বা 6 থাকতো তো 5 প্লাস করে দিতে, ওটা বাদ। 0.0 দশমিক থাকলে এইভাবে করতে হবে, যে 84181 পুরোটা লিখলে, পুরোটা লেখার পর যেটাতে আবৃত দশমিক নেই সেটা বাদ, মানে 841 এটা বাদ, বিয়োগ করে দিলাম। আর নিচে কত থাকছে, আবৃত দশমিক কতগুলো সংখ্যার উপর আছে, দুটো সংখ্যার উপর, তাহলে দুটো 9, আর দশমিকের পর টোটাল কটা সংখ্যা আছে, 5টা থেকে দুটো বাদ দিলে 3টে পড়ে থাকে, তাহলে 3টে 0। ঠিক আছে, তাহলে এটার ক্যালকুলেশন করলে কত এসে দাঁড়ায় একটু দেখি। এটা যদি বিয়োগ করো, এখানে 0, 8 থেকে 4 বিয়োগ করলে 4, আর 1 8 9 10 11 3, 4 1 4, 3 8 3 3 4 0, আর 99 000। তাহলে এখান থেকে তুমি যদি কাটাকুটি করো তাহলে এই জায়গাটায় এই 0 তো কেটে গেল। আচ্ছা, 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে কি, 4 আর 8 এ 12, আর 3 যাচ্ছে, 3 দিয়ে যাবে। 9 দিয়ে কি যাবে দেখি, যোগ করলে কত হচ্ছে, 3 আর 12 12, আর এদিকে 6 6 12 হচ্ছে 18, আর এখানে 9 দিয়ে যাবে, তাহলে 9 দিয়ে ডাইরেক্টলি কেটে দিই। 9 দিয়ে যদি কাটি তাহলে 1100 আসছে, আর 9 দিয়ে যদি কাটো তাহলে কত আসবে এখানে দেখি, 9 9 81, 23, 9 দুগুনি 18, 18, আর এখানে তাহলে 5 54, 7 3 4 9 36, 5 9 6 9 54, তাহলে 926। আচ্ছা, আরো যাবে হয়তো, 4 দিয়ে আই থিঙ্ক যাবে না, 2 দিয়ে যাবে। তাহলে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত আসবে, 2 দিয়ে যদি কাটি তাহলে 5 দুগুনি 10, 5 দুগুনি 10 0, আর 4 দুগুনি 8, 6 দুগুনি 12 3। তাহলে আর কিছু আসছে না, তাহলে এইখানে 8 কি কাটছে না, 5 আছে, এখানে কাটবে না, 4 6 3, আর এখানে 5 5 0। এবার বলেছে এদের মধ্যে ডিফারেন্স কত, তো এদের মধ্যে ডিফারেন্স কত 50, এখানে তোমার আসছে এটা 500 যেতে গেলে কত যেতে হচ্ছে, তাহলে এখানে 70 মানে হচ্ছে 37,
আর 50, 37 50 মানে 85, তাহলে ডিফারেন্স হচ্ছে মানে 550 মাইনাস 463 ইকুয়াল টু 87। অপশন বি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে রেগার্ডিং ডিএসসিবি এর কোশ্চেন, তোমরা এরপর আসলে পারবে। পরের কোশ্চেনে যাই। কোশ্চেন একটু পড়ো, কোশ্চেন পড়লে একটু বুঝতে পারবে যে বলেছে তিনটি ভগ্নাংশের যোগফল 2.11/24, নিচে 24 আছে, তাহলে তিনটি ভগ্নাংশের যোগফল 24 আছে মানে নিচের সংখ্যাগুলোর মানে হরের যে মানে এই জিনিসটা বলতে চাইছি, ধরে নাও তিনটে ভগ্নাংশ, তো তিনটে ভগ্নাংশ যোগ করেছে, এগুলো সব যোগ করেছে, এই সব যোগ করে আমার কত এসছে 2.11/24, মানে নিচে তো 24 আছে, 48 প্লাস 11 এটা 9, এখানে 59 আছে, তাই তো 2 করলে তো নিচে তো 24 আছে, তার মানে এই যে এই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর এলসিএম আমার 24 আসবে। এগুলোর 24 আসবে না, 5 আছে, 24 তো আসবে না, 10 চলে আসবে, এখানেও আসবে না, এখানেও 5 আছে, আসবে না, 8 6 4, দেখেন না তো 8 6 আর 4 এলসিএম যদি করি তো কত দিয়ে কাটছে, 2 দিয়ে কাটছে, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, আবার 2 দিয়ে কাটছে, 2 দুগুণি 4, 3 দুগুণি 6 আর 1, তাহলে 2 দুগুণি 4, 8 3 8 24 আসছে 24, তাহলে এলসিএম ইকুয়াল টু 24 আসছে, তাহলে নিচে 24 আসছে, তাহলে আর কিছু দেখার দরকারই নেই, ছোট বড় ভগ্নাংশের অনুপাত 7:6 মিলে যাবে, 7 এই দুটোর ভগ্নাংশের অনুপাত করে দেখো, অবভিয়াসলি 4 4 কেটে 2 3 2 6 7:6 বেরিয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। আমি একটা দেখেই বুঝতে পেরে যাবো, এবং বাকি জিনিসগুলো তোমার এইভাবেই ক্যালকুলেশন করলে মিলে যাবে। ঠিক আছে, এক্সামে এই কোশ্চেনটা দেওয়ার মানেটাই হচ্ছে এই জায়গাটা ধরতে পারলে কিনা তোমরা। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এইটার আর এটার এলসিএম করে আমার 24 আসছে কিনা, তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরে গেছো। পরের কোশ্চেন, এই যে দেখো ওই একটা ফর্মুলাতে 3টে কোশ্চেন আসছে, 15টা কোশ্চেন দিয়েছে, 15টা কোশ্চেনের মধ্যে কোন ফর্মুলাটা, a প্লাস বি প্লাস ab বাই 100, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। পার্সেন্টেজের চেঞ্জেসটা কিরকম, একটি আয়তক্ষেত্র স্কোয়ার রেক্টাঙ্গেল, তাই না, আয়তক্ষেত্রটাতে কি বলেছে, দৈর্ঘ্য এবং প্রস্থ, লেন্থ এবং ব্রেথ, তাহলে লেন্থ এটা ব্রেথ, তো লেন্থ বলেছে 50% বাড়লো, তাহলে ইনক্রিজ করেছে, প্লাস 15% হলো, ইনক্রিজ করেছে, আর ব্রেথ কত ছিল, আগে যত ছিল তার থেকে 15% কমলো, তাই না, ডিক্রিজ করেছে, তাই না, 15% ডিক্রিজ করেছে মানে -15, তাহলে একটাকে এ একটাকে বি যদি ধরে নাও, a প্লাস বি প্লাস এ বি 100, তার মানে একটা হচ্ছে +15, একটা হচ্ছে -15, আর একটা হচ্ছে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে এ বি, এখানে প্লাস এখানে মাইনাস আছে, তার মানে মাইনাস হবে, তাহলে -15 × 15/100, তাহলে পার্সেন্টেজের চেঞ্জেস কত হচ্ছে, 15 আর 15 তো কেটেই গেল, 15 15 225 বাই মানে 2.25% চেঞ্জেস, মাইনাস মানে কমছে, হ্রাস পাচ্ছে, তাহলে 2.25 মানে এখান থেকে আমি ইজি বলতে পারি 2.1/4%, তাহলে এটা হচ্ছে মাইনাস আছে মানে হ্রাস পাচ্ছে, তাহলে 2.1/4% হ্রাস পাচ্ছে, তাহলে অপশন ডি বা এত ডিক্রিজ হচ্ছে, মাইনাস আছে মানে ডিক্রিজ, এইখানে যদি ক্যালকুলেশনে প্লাস আসতো, কেন মাইনাস আসছে সেটাও আরেকবার চেক করে দিচ্ছি, ক্যালকুলেশন অনুযায়ী এরকম হওয়া উচিত +15 -15 +15 ইন্টু -15 বাই 100, ঠিক আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস চলে আসলো এই জায়গাটা, ঠিক আছে, তখনই তুমি ক্যালকুলেশন আশা করি বুঝতে পেরে গেছো, আর কিচ্ছু ভাবার দরকার নেই, 100 ভাববো 15 বাড়াবো, 100 ভাববো 15 কমাবো, কিচ্ছু করার দরকার নেই, এই ফর্মুলাতে ফেলো, আয়তক্ষেত্র রিলেটেড এই কোশ্চেনই আসে পরীক্ষায় বেশি দেখা গেছে, এবং এইভাবেই তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, আশা করি হয়ে গেছে। চলো এই কোশ্চেনে যাই, টাইম ডিস্টেন্স স্পিডের কোশ্চেন, ট্রেন রিলেটেড কোশ্চেন। তো টাইম টেকেন বাই ট্রেন 70 মিটার লং, ট্রেনের লেন্থ বলে দিচ্ছে 70 মিটার লং, টু ক্রস এ ব্রিজ লেন্থ 105 মিটার, তো 105 মিটার একটা ব্রিজ আছে, 70 মিটার লং হচ্ছে ট্রেন, এবার উইথ এ স্পিড অফ 75 কিলোমিটার পার আওয়ার, km কিলোমিটার পার আওয়ার,
তাহলে এই ক্ষেত্রে আমি একটা কাজ করো, যেহেতু এটা মিটার আছে, এটাও মিটার আছে, এটাও মিটার আছে, এখানে কিলোমিটার আছে, আমি এইটাকে মিটারে কনভার্ট করে দিই। মানে তার যে স্পিড আছে, ট্রেনের স্পিড, ট্রেন স্পিড যেটা আছে কত আছে, 75 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে মিটার পার সেকেন্ডে যদি করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, 75 কে আমাকে অবভিয়াসলি কত দিয়ে গুণ করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। 75 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড হয়ে যায়। কিলোমিটার পার, পি পার আছে, হ্যাঁ। তাহলে এখান থেকে এটা ইকুইভ্যালেন্ট টু, এটা মিটার পার সেকেন্ড, একক চেঞ্জ হয়ে গেল, ওই জন্য ভ্যালুয়েশন চেঞ্জ হয়ে গেল। তাহলে এবার 3 দিয়ে কাটো, তাহলে 6 আসছে, আর 3 দিয়ে যদি কাটি তাহলে 25, 5 পয়সা 125 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার কি বলেছে, এবার অবভিয়াসলি ধরে নাও ট্রেন, ঠিক আছে, আমি যদি এইভাবে ধরি, এটা একটা, এই জায়গাটা ধরলাম 105 মিটার, আর এটা ধরলাম 70 মিটার, টোটাল কত হচ্ছে তাহলে 175 মিটার, তাই না? তাহলে ট্রেনটা শুরু করলো এখানে আসতে, এবং এখান থেকে শেষ অবধি যখন গেল, এই শেষ অবধি যখন গেল ততক্ষণ ছিল ট্রেনটা পুরোপুরি। তাহলে পুরোপুরি ছিল মানে ট্রেন সহ, মানে এই ধরো এই যে ট্রেন, এই ট্রেনটা এখান থেকে শুরু করলো ব্রিজটা, আর এই এত দূর শেষ করলো, মানে ট্রেন নিজেকেও কভার করলো, একটা ব্রিজ, ব্রিজ প্লাস ট্রেন নিজেকেই কভার করলো, তাই না? তাহলে 175 মিটার তুমি এর ক্যালকুলেশন করে নেবে, ব্রিজ আর যখনই ব্রিজ আর ট্রেন থাকবে তো দুটোই যোগ করে দেবে, 105 মিটার আর 70 মিটার যোগ করে 175 মিটার। তাহলে তুমি কত সময় নেবে, সময় চেয়েছে, তাহলে তুমি এখান থেকে ইজিলি বলতে পারছো, এই ইকুয়েশন থেকে তোমাকে বলতেই পারছো যে 125 মিটার যেতে ট্রেনটার 6 সেকেন্ড সময় নেয়, তাই না? 125/6, তাহলে 1 মিটার যেতে তার সময় তো আরো কম লাগবে, তো 6/125, তাই না? তাহলে অতএব 175 মিটার যেতে তার সময় কত লাগবে, 6 ইন্টু 175/125, আর 5 দিয়ে 25 দিয়ে যদি কাটি, 5 25 125, 25 7, 6 7 42/5 সেকেন্ড, এগুলো সব সেকেন্ড আসছে, 42/5 সেকেন্ড, তাহলে ইকুয়াল টু 42/5 সেকেন্ড। তাহলে 5 8 40, আর 2 আসছে 4 5 20, মানে 2/5, 8 15 2/5 লেখাই আছে, এটাই করে দিচ্ছি, অপশন বি। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি একদম ঐকিক নিয়মে করে নাও, আর কিচ্ছু করার দরকার নেই। কিন্তু হ্যাঁ, প্রত্যেকবার এই যে কিলোমিটার যেটা আছে সেটাকে মিটারে কনভার্ট করে নিও, তাহলেই হয়ে যাবে, কারণ কি এটা মিটারে আছে, তো তোমার ইউনিটে চেঞ্জ করতে খুব দরকার, না হলে তুমি এইগুলো কোশ্চেনের অ্যানসার ঠিকঠাক বের করতে পারবে না। চলো পরের কোশ্চেনে যাই, এটাও এলসিএম এইচসিএফ, তার মানে এটা বোঝা যাচ্ছে প্রত্যেকবার এলসিএম এইচসিএফ টা ইম্পর্টেন্ট। এলসিএম এন্ড এইচসিএফ, প্রফিট এন্ড লস, 3 নম্বরে যদি বলি যে নাম্বারস ক্যালকুলেশন যেগুলো আছে, নাম্বারস সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম যা আছে ক্যালকুলেশন রিলেটেড, হ্যাঁ, স্কোয়ার, কিউব, ডেসিমাল, ফ্র্যাকশন, সবকিছুই এই সিম্পলিফিকেশন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রফিট লস, এলসিএম এসসিএফ, নাম্বারস আর সিম্পলিফিকেশন, যখনই প্রিপারেশন নেবে তখন এই তিনটে জিনিস প্রথমেই শেষ করে দাও। তো তার জন্য প্রফিট লস তো ডাইরেক্টলি সলভ করা যায় না, তার জন্য তার আগে তোমাকে পার্সেন্টেজ এবং পার্সেন্টেজেরও কোশ্চেন আছে, ঠিক আছে, তো পার্সেন্টেজটাও তোমাকে শিখতে, তো এই চারটে জিনিস তো মেনলি আগে শিখে রাখা দরকার, তারপরে গিয়ে হয়তো বাকি চ্যাপ্টারগুলোতে তুমি যাও, ঠিক আছে। টাইম স্পিড ডিসটেন্স আছে, টাইম এন্ড ওয়ার্ক থেকেও কোশ্চেন আসছে, ওগুলো থাকে। তো এই কোশ্চেন আসে, একটি ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে এত ভাগশেষ থাকে। ধরুন আমি একটা মানে ব্যাপারটা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যাকে 5 দিয়ে ভাগ করছি, 6 দিয়ে ভাগ করছি, 7 দিয়ে ভাগ করছি, 8 দিয়ে 9 দিয়ে ভাগ করছি, সবগুলো দিয়ে ভাগ করছি, এবং যথাক্রমে 4 5 6 7 8 ভাগশেষ থাকছে। তার মানে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, 4 থাকে, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে হচ্ছে 5 থাকে,
7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে হচ্ছে 6 থাকে, 8 দিয়ে ভাগ করলে 7 থাকে, 9 দিয়ে ভাগ করলে 8 থাকে ভাগশেষ যথাক্রমে বলেছে। তার মানে এদের প্রত্যেকটা ডিফারেন্স দেখো তো, প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু এক করেই আছে, -1 -1 -1 -1। তাহলে বেসিক্যালি এটা অ্যান্সার কি করতে হবে, প্রথমে তুমি এই প্রথম সংখ্যাটার এলসিএম করো। তাহলে 5 6 7 8 9 এটার এলসিএম করতে হবে। তো এটা এলসিএম করলে কত আসছে, এটাকে কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে শুধু যাবে। তো না 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, তাহলে 5, এখানে 2, এখানে 7, এখানে 8 থাকলো, এখানে 3 থাকলো, আর এইদিকে যদি আমার 2 দিয়ে যায়, 5 1 7 4 আর 3। ব্যাস। তাহলে এলসিএম কত হয়ে গেল না, 3 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 3। ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটাও একটা আর্ট। কিরকম, এই 2 আর 5টাকে একসঙ্গে নিয়ে নাও, 10 হয়ে গেল, ঠিক আছে। আর 3 3 9, 4 নং 36, 36 ইন্টু 7, আর তো 36 কে 7 দিয়ে গুণ করে দাও, একটা 0 লাগিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। 6 7 42 2, তারপর 4, 3 7 21 আর 4 25। তার মানে এখানে আসছে 2520, ঠিক আছে। তো 2520, বাট একটা জিনিস ভাবো, এই 2520 সংখ্যাটাকে যদি 6 দিয়ে ভাগ করা হয় মিলে যায়, 5 দিয়ে ভাগ করা মিলে যায়, 6 7 8 9 সবগুলো সংখ্যা দিয়ে যদি ভাগ করা মিলে যাবে। কিন্তু যেহেতু এক ভাগশেষ থাকতে হবে, তাহলে এই সংখ্যাটাকে যদি 1 দিয়ে বিয়োগ করে দেওয়া যায়, তাহলে সংখ্যাটাকে যদি এরকম করা যায় 2519, তাহলে এই প্রত্যেকটা সংখ্যাকে যখন আমি ভাগ করব, তখন 4 ভাগশেষ থাকবে, 5 ভাগশেষ থাকবে, 6 থাকবে, 7 থাকবে, 8 থাকবে যথাক্রমে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 2519। খুব ভালো কোশ্চেন, এলসিএম এসসিএফ এর কোশ্চেন, প্রত্যেকটা বইয়েই আছে, এমন নেই যে বইয়ে নেই, প্রত্যেকটা বইয়ে এই কোশ্চেনগুলো থাকে। আশা করি এটা একটা বেসিক কনসেপ্টের মধ্যে আছে, এখানে একটাও অ্যাডভান্স লেভেলের কোশ্চেন নেই, সব বেসিক লেভেলের কোশ্চেন আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা চলো এই কোশ্চেনটাতে যাই, খুব ইন্টারেস্টিং কোশ্চেন আছে, এটাও কিন্তু লাভ ক্ষতি থেকে, প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি থেকে। তো চলো যেখানে পড়ি এখানেই পড়ি বা ওখানে ওপরেই পড়ি। হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যখনই এটা লিখে যাবে না 10% ক্ষতিতে বিক্রি করলো, তার মানে কি হচ্ছে, কস্ট প্রাইস সিপি আর এসপি সেলিং প্রাইস, তাহলে ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 10 কম মানে 90, ঠিক আছে। যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে 8% লাভ হতো। লাভ কখন, 100 টাকা কস্ট প্রাইসই হচ্ছে, লাভ হলে এটা হচ্ছে কত পার্সেন্ট ক্ষতি, 10% লস। আর লাভ যদি হতো 8%, তাহলে 8% প্রফিট হয়ে গেলে 100 সঙ্গে 8 যোগ হয়ে যেত 108, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে চেঞ্জেস হচ্ছে না, পার্সেন্টেজে যদি আমি একটু চেঞ্জেস ভাবি, এই 90 থেকে 108 এসছে, মানে এখানে 10% লস ছিল, 10% লস কাটিয়ে একটা সিম্পল গেল যেখানে নো লস নো প্রফিট, তাহলে এখান থেকে ডিফারেন্সটা কত হলো 10%-এর, আর এখান থেকে এটা ডিফারেন্স কত হলো 8%-এর। তাহলে আমি বলতে পারি টোটাল হচ্ছে 18% যে চেঞ্জেসটা হলো, 18% ইকুইভ্যালেন্ট টু 54 টাকা, তাই না। 18% যে চেঞ্জেস হলো, সেই 18% কিভাবে পেলাম, 10% প্লাস 8%, তাহলে 18% চেঞ্জেস মানে 54 টাকা, 3 18 54, মানে অতএব বলতেই পারি 1% ইকুয়াল টু 3 টাকা, ঠিক আছে। তাহলে এখানে কি ছিল, হরি একটি ঘড়ি 10% ঘড়িতে বিক্রি করেছিল, তাহলে 100 টাকা ইকুয়াল টু, আচ্ছা 1% মানে 3, এখান থেকে ক্লিয়ার করে দিলাম, তাহলে অ্যান্সারটা কত হবে, 90 ইউনিটে সে বিক্রি করেছিল, লস করেছিল, মানে 100 টাকা কস্ট প্রাইস থাকলে সেলিং প্রাইস 90, তাহলে 90 ইন্টু 3, 3 নং 27, 270 টাকা, অপশন আছে, হ্যাঁ ঠিক আছে। এইভাবেই তোমাকে বের করতে হবে, মানে এখানে তো মার্কেট প্রাইসের কিছু ছিল না, ওই জন্য আমি মার্কেট প্রাইস লিখলাম না, কিন্তু কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এই জায়গাটায় লস হয়েছিল, এটাতে প্রফিট হয়েছে, ঠিক আছে। তো শুরুতে কি বলেছিল, হরি একটি করে 10% খরিদে বিক্রি করেছিল, যদি
তার মানে এটা কিন্তু এক্সাক্ট নয়, ইফ উল্লেখ করেছে, এক্সাক্ট নয়, এটাই জিজ্ঞাসা করেছে। তুমি বলবে তাহলে স্যার 108টা বের করতে পারতাম, কিন্তু না, 108টা বের করতে বলেনি, তোমাকে বলেছে 90টা শুধু বের করতে। তাহলে 90কে 3 দিয়ে গুণ করলে 270 টাকা হয়, তাহলে 270 টাকাই আগে ছিল। তাহলে কস্ট প্রাইস 10% ক্ষতিতে বিক্রি করলে 270 টাকায় সে বিক্রি করেছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। লাস্ট কোশ্চেন, এটা একদম হুবহু 2000 কালকে আজকে সকালে আমি এটার সলিউশন করলাম অনেকটা ব্যাচে। 2020 সালের WBCS প্রিলিমিনারি কোশ্চেন সলভ করছিলাম, তো একদম হুবহু দেখলাম, এখন দেখতে গিয়ে দেখছি যে একদম হুবহু দিয়ে দিয়েছে। তার মানে নিজেদের মধ্যেই ঘোরাফেরা করে কোশ্চেনগুলো, ঠিক আছে, অত হাই লেভেলের যে সিজিএল মেন্স লেভেলের কোশ্চেন করা শুরু করেছে সেটা নয়, প্রিভিয়াস লেভেলের কোশ্চেনগুলোকে ভালো মতো করে সলভ করো কনসেপচুয়ালি, তখনই তোমার কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এটার মান বের করি, 4 to the power 0.5, ওকে, ইন্টু 0.5 to the power 4 ইন্টু 2 to the power 4। আচ্ছা, 0.5 মানে হচ্ছে এটা রুট, ঠিক আছে, হাফ, হাফ 0.5 মানে কি হাফ, হাফ মানে রুট, মানে 4 to the power হাফ, এটা মানে হচ্ছে 4 to the power হাফ ইন্টু এটা 0.5, তো আমি এখানে 1/2 করে দিলাম, ঠিক আছে, 1/2 to the power 4 করে দিলাম ইন্টু 2 to the power 4 করে দিলাম। তাহলে আমি এখানে কি পাচ্ছি, 4 হাফ মানে রুট 4 ইন্টু 1/2 to the power 4 ইন্টু 2 to the power 4, তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে আমার এখানে পড়ে থেকে গেল 2, তাহলে অ্যান্সার হয়ে গেল 2। ঠিক আছে, তোমাদের শেষ কমপ্লিট। তো আমি একটাই কথা বলবো, যদি কেউ যখনই ভিডিওটা দেখছো, আমার সবসময় অনলাইন এবং অফলাইন ব্যাচ চলতেই থাকে, ঠিক আছে, অনলাইন ব্যাচটা আমরা গুগল মিটে করেই থাকি ম্যাথামেটিক্স এবং রিজনিং এর উপর, যেহেতু এই পরীক্ষাতে রিজনিং নেই, শুধু ম্যাথামেটিক্স আছে, তো ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো সলভ করলাম, বাট আমি ম্যাথামেটিক্স রিজনিং দুটোরই কোশ্চেন ভালো মতো সলভ করিয়ে থাকি পুরো কনসেপচুয়ালি, বইটাকেই মেন প্রায়োরিটি দিই, এবং কিছু কোশ্চেন যেগুলো যেগুলো খুব রিলেটেড সেগুলো কোশ্চেন ধরে ধরে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করি, তারপরে বইয়ে চলে যায়। তো অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচই চলছে, ইভেন সেপ্টেম্বর থেকে নতুন ব্যাচ WBCS 22 তারিখে হওয়ার কথা আছে প্রিলিমিনারি 2020 সালে, 2021-এ বেসিক্যালি, তাহলে সেপ্টেম্বর থেকে অনেকগুলো ব্যাচ আমার স্টার্ট হচ্ছে ফার্স্ট উইক থেকে। তো কন্ট্যাক্ট করতে পারো, এখানে নাম্বার দেওয়া আছে 7008252003, অথবা আমাকে মেসেজ করতে পারো, ফেসবুকেও আছে কম্পারেটিভ স্টাডি গাইড চ্যানেলটা, আর হোয়াটসঅ্যাপেও এই নাম্বার হোয়াটসঅ্যাপও আছে, আমাকে এসএমএসও করতে পারো, তো অথবা কলও করতে পারো। ঠিক আছে, তো অবভিয়াসলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করো, আর হ্যাঁ, দেরি করে হলেও নোটিফিকেশন বেরোচ্ছে, তো পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এগোও, পুরো সিলেবাস কমপ্লিট করো, ম্যাথ রিজনিং এর সঙ্গে বাকি সাবজেক্টগুলো একদম খুব সুন্দরভাবে কভার করো, তাহলে আর পজিটিভ ভাইব্রেশনের মধ্যে সবসময় পজিটিভ অ্যাটিটিউডের মধ্যে থাকার চেষ্টা করো। একটু সময় লাগছে হয়তো, বাট একবার গভর্নমেন্ট জব ক্র্যাক হয়ে গেলে কিন্তু অনেকটা অনেকটা দেখবে যে পুরো লাইফটাই হয়তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে। আর একটা কথা, যে যদি অন্য কোনো এক্সামের তোমাদের কাছে কোশ্চেন থাকে, আর যদি মনে হয় যে না আমাকে দেবে, আমি সলিউশন করে করে দিতে পারি, তো আমাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ করে যদি শেয়ার করতে পারো, তাহলে আমি অবশ্যই অবশ্যই সেগুলোকেও সলিউশন করার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।